একটা অদ্ভুত বৈপরীত্য কি কখনো খেয়াল করে দেখেছেন? কোন বৈপরীত্যের কথা বলছেন? এই ধরুন, একজন পুরুষের শরীরে কিন্তু ৮০ বা ৯০ বছর বয়স পর্যন্ত শুক্রাণু বা স্পার্ম তৈরি হতে থাকে। হ্যাঁ, তা তো বটেই। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু একজন নারীর শরীরে ডিম্বাণুর বা ওভাম তৈরির এই প্রক্রিয়াটি সাধারণত ৫০ বছরের আশেপাশেই পুরোপুরি থেমে যায়। মানে, কেন এমনটা হয়? হুম, এটা জীববিজ্ঞানের অন্যতম বড় একটা রহস্য মনে হলেও এর পেছনে আসলে প্রকৃতির একটা চমৎকার বিবর্তনীয় যুক্তি আছে। আর এই একটা প্রশ্নই বোধহয় মানব প্রজনন বা হিউম্যান রিপ্রোডাকশনের একদম গভীরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তাই না? একদম ঠিক। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল ফোকাসটাই হলো এনসিইআরটি বায়োলজির হিউম্যান রিপ্রোডাকশন অধ্যায়। যারা শুনছেন এবং নিট বা এমবিবিএস এর মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজ আমরা এই প্রসেসটার শুধু কি নয়, বরং কেন এবং কিভাবে এই খুঁটিনাটিগুলো ডিকোড করব। ঠিক বলেছেন। তো আলোচনাটা শুরু করা যাক পুরুষ প্রজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়ে। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটাকে তো আমরা প্রকৃতির সবচেয়ে বড় একটা রিলে রেস হিসাবে ভাবতে পারি। প্রথম ধাপে দৌড়বিদ তৈরি করা, তারপর বাধা পেরিয়ে জেতা। আর শেষ ধাপে বিজয়কে টিকিয়ে রাখা। হ্যাঁ, তো এই দৌড়বিদদের কথায় যদি আসি, একটা গঠনগত বিষয়ে আমাকে খুব ভাবায়। আমাদের হার্ট বা কিডনি তো শরীরের ভেতরে সুরক্ষিত থাকে। হ্যাঁ, পাঁজরের নিচে বা বেশ গভীরেই থাকে। কিন্তু শুক্রাশয় বা টেস্টিস শরীরের বাইরে স্ক্রোটাম নামের একটা থলির ভেতরে কেন ঝুলে থাকে? এটা তো বেশ ঝুঁকিপূর্ণ। বাহ্যিকভাবে ঝুঁকিপূর্ণ মনে হলেও এর পেছনে প্রকৃতির একটা নিখুঁত থার্মাল ইঞ্জিনিয়ারিং কাজ করছে আসলে। থার্মাল ইঞ্জিনিয়ারিং? মানে তাপমাত্রার কোনো ব্যাপার আছে? একদম। স্পারমাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়ার জন্য আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, যা প্রায় ৩৭°C, তা মোটেও অনুকূল নয়। ও আচ্ছা, মানে ভেতরের এই প্রচণ্ড গরমে শুক্রাণু তৈরি হওয়া সম্ভব নয়? ঠিক তাই। স্ক্রোটাম মূলত একটা ন্যাচারাল রেফ্রিজারেশন সিস্টেম বা কুলিং ইউনিট হিসেবে কাজ করে। তার মানে এটা একটা এসির মতো কাজ করছে? হ্যাঁ, বলতে পারেন। এটি টেস্টিসের তাপমাত্রাকে শরীরের কোর টেম্পারেচারের চেয়ে ঠিক ২ থেকে ২.৫°C নিচে নামিয়ে রাখে। এই ২ থেকে ২.৫ ডিগ্রির পয়েন্টটা তো নিট পরীক্ষার জন্য সরাসরি আসে, তাই না? হ্যাঁ, এটা সুপার ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই সুনির্দিষ্ট তাপমাত্রা ছাড়া প্রোডাকশন লাইন শুরুই হবে না। ব্যাপারটা তাহলে একটা অত্যাধুনিক বায়োলজিক্যাল ফ্যাক্টরির মতো। মেশিনগুলো ওভারহিট হওয়া থেকে বাঁচাতে এসি দরকার। একদম নিখুঁত অ্যানালজি। এবার এই ফ্যাক্টরির ভেতরের প্রোডাকশন লাইনটা একটু ভিজুয়ালাইজ করা যাক। যারা শুনছেন, আপনাদের এনসিইআরটি বইয়ের সেমিনিফেরাস টিউবিউলের ক্রস সেকশন ডায়াগ্রামটা একটু চোখের সামনে ভাসিয়ে তোলার চেষ্টা করুন। হ্যাঁ, ওই ডায়াগ্রামটা বুঝতে পারলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা টেস্টিসের ভেতরে তো অসংখ্য ছোট ছোট কামড়া থাকে। এই কামরাগুলোকে তো টেস্টিকিউলার লবিউলস বলে, তাই না? একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি টেস্টিসের প্রায় ২৫০টি এমন লবিউল থাকে। ঠিক ধরেছেন। আর এই প্রতিটি লবিউলের ভেতরে ১ থেকে ৩টি অত্যন্ত প্যাঁচানো নালিকা থাকে। এগুলোই হলো সেমিনিফেরাস টিউবিউলস। আচ্ছা, মানে এই নালিকাগুলোর ভেতরেই আসল কাজটা হয়। হ্যাঁ, আপনি যদি একটা টিউবিউলকে আড়াআড়িভাবে কাটেন, দেখবেন ভেতরের দেয়ালে মূলত ২ ধরনের কর্মী কাজ করছে। প্রথম কর্মী কারা? প্রথমটি হলো স্পারম্যাটোগোনিয়া বা মেল জার্ম সেল। এরাই মূলত মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ভেঙে স্পার্ম তৈরি করে। আর দ্বিতীয় কর্মী হল সার্টলি সেলস, রাইট? একদম। সার্টলি কোষগুলোর কাজ হলো মূলত নার্সিং করা। মানে এই যে নতুন স্পার্মগুলো তৈরি হচ্ছে, এদের পুষ্টি বা নিউট্রিশন যোগান দেওয়াই এদের কাজ। হ্যাঁ, ঠিক। কিন্তু এই টিউবিউলগুলোর বাইরের যে খালি জায়গাটা থাকে, সেখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ থাকে। হুম, লেডিক সেলস। হ্যাঁ, লেডি কোষ বা ইন্টারস্টিশিয়াল সেলস। এরা টিউবিউলের বাইরে থাকলেও পুরো ফ্যাক্টরির পাওয়ার সাপ্লাইয়ের মতো কাজ করে। পাওয়ার সাপ্লাই মানে এরা কি কোনো হরমোন তৈরি করে? একদম তাই। এই কোষগুলোই অ্যান্ড্রোজেন হরমোন সংশ্লেষ এবং নিঃসরণ করে, যার মধ্যে প্রধানতম হল টেস্টোস্টেরন। ও, তার মানে টেস্টোস্টেরন ছাড়া স্পর্ম তৈরি হওয়া একেবারেই অসম্ভব। একদম অসম্ভব। দাঁড়ান, এখানে আমরা একসাথে অনেকগুলো কনসেপ্ট পেয়ে গেলাম। লেডি কোষ টেস্টোস্টেরন বানাচ্ছে, সার্টলি কোষ পুষ্টি দিচ্ছে, আর স্পার্মাটোগোনিয়া স্পর্ম তৈরি করছে। হ্যাঁ, একটা দারুণ টিম ওয়ার্ক।
কিন্তু আমার প্রশ্ন হলো, এই পুরো প্রসেসটা শুরু হওয়ার নির্দেশটা কোথা থেকে আসে? বয়ঃসন্ধি বা পিউবার্টিতে হঠাৎ করে ফ্যাক্টরি মেশিনগুলো অন হয় কিভাবে? হুম এই চেন অফ কমান্ডের একদম শীর্ষে বসে আছে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস, যাকে আমরা ফ্যাক্টরির সিইও বলতে পারি। আচ্ছা, তো সিইও সাহেব পিউবার্টির সময় কি নির্দেশ দেন? পিউবার্টির সময় হাইপোথ্যালামাস হঠাৎ করে প্রচুর পরিমাণে জিএনআরএইচ বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নামের একটা সিগন্যাল পাঠায়। আর এই সিগন্যালটা যায় পিউটিটারি গ্ল্যান্ড বা আমাদের মিডল ম্যানেজারের কাছে, তাই তো? হ্যাঁ, পিউটিটারি তখন ফ্যাক্টরি ফ্লোরে দুটো আলাদা মেমো বা হরমোন পাঠায়, এলএইচ এবং এফএসএইচ। এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, আর এফএসএইচ মানে ফলিকল স্টিমিউলেটিং হরমোন। তো এই দুটো আলাদাভাবে কি কাজ করে? এই এলএইচ সোজা গিয়ে নির্দেশ দেয় টিউবিউলের বাইরের ওই লেডি কোষগুলোকে, বলে এখনই টেস্টোস্টেরন বানানো শুরু করো। আর এফএসএইচ? অন্যদিকে এফএসএইচ গিয়ে কাজ করে সার্টোলি কোষের ওপর, যা স্পার্ম তৈরির পুরো প্রক্রিয়াটাকে উদ্দীপিত করে। হরমোনের এই ধাপগুলো সত্যি খুব চমৎকার। কিন্তু স্পার্ম তৈরির প্রক্রিয়ায় একটা বিশাল কনফিউশন তৈরি হয়। কোন কনফিউশনের কথা বলছেন? আমি যদি একজন শিক্ষার্থী হিসেবে এটা মুখস্থ করার চেষ্টা করি, স্পার্মিওজেনেসিস আর স্পার্মিয়েশন শব্দ দুটো আমাকে রীতিমতো ভোগাবে। ওহ হ্যাঁ, এটা নিট পরীক্ষার অন্যতম বড় একটা ট্র্যাপ বা ফাঁদ। শব্দ দুটো শুনতে প্রায় হুবহু এক। তো এদের মেকানিজমের ঠিক কি পার্থক্য আছে, একটু সহজ করে বুঝিয়ে দিন। আচ্ছা, একটু ভেঙে বলি। কোষ বিভাজনের পর যে স্পারম্যাটিড তৈরি হয় সেটা দেখতে একটা সাধারণ গোল কোষের মতোই। মানে তার তখনও কোনো লেজ বা মাথা তৈরি হয়নি? না, সেই গোল স্পারম্যাটিড থেকে যখন পূর্ণাঙ্গ একটি ম্যাচিওর স্পার্ম তৈরি হয়, যার মাথা, ঘাড় এবং লেজ আছে, এই রূপান্তরের প্রক্রিয়াটাকে বলে স্পার্মিওজেনেসিস। অর্থাৎ জেনেসিস মানে হলো গঠন বা রূপান্তর হওয়া। ঠিক। আর ম্যাচিওর হওয়ার পর স্পার্ম তার মাথাটা ওই স্যাটোলি কোষের ভেতরে গুজে রাখে পুষ্টি নেওয়ার জন্য। স্যাটোলি কোষ তো নার্সের মতো পুষ্টি দেয়, আমরা আগেই জেনেছি। হ্যাঁ, তো পুষ্টি নেওয়া শেষ হলে স্পার্ম যখন রিলিজ হয়ে সেমিনিফেরাস টিবিউলের গহ্বরে বা লুমেনে এসে মুক্ত হয়, সেই রিলিজ হওয়ার প্রক্রিয়াটিকেই স্পার্মিয়েশন বলে। ও আচ্ছা, জেনেসিস হলো রূপান্তর আর এশন হলো মুক্তি পাওয়া। কনসেপ্টটা এবার একদম পরিষ্কার হলো। গুড। স্পার্মের এই স্ট্রাকচারটাও কিন্তু দারুণ। হ্যাঁ, স্পার্মের মাথার গঠনটা তো একটা ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। একটা মাত্র কোষ এত লম্বা পথ সাঁতার কেটে কিভাবে ডিম্বাণু পর্যন্ত পৌঁছায়? ইঞ্জিনটা কোথায় থাকে? ইঞ্জিনটা থাকে স্পার্মের ঠিক মাঝখানের অংশে, যাকে মিডল পিস বলা হয়। এই জায়গাটা অসংখ্য মাইটোকন্ড্রিয়া দিয়ে ঠাসা থাকে। মাইটোকন্ড্রিয়া তো কোষের পাওয়ার হাউস। একদম। এই মাইটোকন্ড্রিয়াগুলোই স্পার্মের লেজ নাড়িয়ে সাঁতার কাটার জন্য বিপুল পরিমাণ শক্তির যোগান দেয়। আর মাথার একেবারে সামনে টুপির মতো একটা অংশ থাকে, রাইট? অ্যাক্রোসোম। হ্যাঁ, অ্যাক্রোসোম। এটা মূলত রাসায়নিক অস্ত্রের একটা ভাণ্ডার। মানে? এর ভেতরে প্রচুর এনজাইম থাকে, যা পরে ডিম্বাণুর শক্তি দেয়াল ভেদ করতে সাহায্য করে। ঠিক। আর এই বিপুল পরিমাণ শক্তি আর রাসায়নিক অস্ত্রের প্রয়োজন হয় কারণ স্কেল বা পরিমাণের দিক থেকে এই রেসটা রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কি রকম স্কেল? প্রতিবার কোয়েটাস বা মিলনে একজন পুরুষ প্রায় 200 থেকে 300 মিলিয়ন, অর্থাৎ 20 থেকে 30 কোটি শুক্রাণু নির্গত করে। বাপরে, এত বিশাল সংখ্যক স্পার্ম! হ্যাঁ, কিন্তু ফার্টিলাইজেশন বা নিষেকের জন্য একটা খুব কড়া নিয়ম আছে এনসিআরটিতে। নিয়মটা কি? স্পার্মের কোয়ালিটি নিয়ে? হ্যাঁ, স্বাভাবিক প্রজনন ক্ষমতার জন্য এই 20-30 কোটি স্পার্মের মধ্যে অন্তত 60% স্পার্মের আকার ও আকৃতি একেবারে নিখুঁত হতে হবে। আর বাকি শর্তটা কি? ওই 60%-এর মধ্যে অন্তত 40% স্পার্মের অত্যন্ত দ্রুত সাঁতার কাটার ক্ষমতা বা মোটিলিটি থাকতে হবে। মানে 60% পারফেক্ট শেপ আর তার মধ্যে 40% ফাস্ট মুভার। একদম। এর একটু এদিক সেদিক হলেই ফার্টিলাইজেশনের সম্ভাবনা অনেক কমে যায়। আমরা এতক্ষণ এই রেসের প্রথম দলের দৌড়বিদদের দেখলাম। স্পার্ম তৈরির এই মাস প্রোডাকশন ফ্যাক্টরি সম্পর্কে জানলাম। হ্যাঁ, এবার নারী প্রজনন তন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের দিকে তাকালে প্রকৃতির কৌশলটা কিন্তু পুরোপুরি বদলে যায়। পুরুষদের স্ট্র্যাটেজি যদি হয় মাস প্রোডাকশন, নারীদের শরীরে সেটা হলো কোয়ালিটি কন্ট্রোল। আমি উজেনেসিস বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটাকে একটা ফিক্সড ডিপোজিট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তুলনা করতে পছন্দ করি। এই তুলনাটা সত্যিই দারুণ, কারণ পুরুষের মতো নারীর শরীরে প্রতিদিন নতুন করে কোনো ডিম্বাণু তৈরি হয় না। মানে এই প্রক্রিয়াটা তো মাতৃগর্ভে থাকতেই শুরু হয়ে যায়, তাই না? হ্যাঁ, ওজেনেসিস ভ্রূণ অবস্থাতেই শুরু হয়ে যায়।
জন্মের আগেই ওভারি বা ডিম্বাশয় লক্ষ লক্ষ উগনিয়া তৈরি হয়ে যায়। তার মানে জন্মের পর নতুন করে আর একটা কোষও কিন্তু তৈরি হয় না, অ্যাকাউন্টটা আগেই খোলা হয়ে যায়। ঠিক। তবে এই ফিক্সড ডিপোজিটের একটা অদ্ভুত নিয়ম আছে। জন্মের পর থেকে পিউবার্টি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এই কোষগুলো নষ্টও হতে থাকে। ও, এটাকে তো ফলিকিউলার অ্যাট্রেসিয়া বলে, তাই না? হ্যাঁ, পিউবার্টির সময়ে প্রতিটি ওভারিতে মাত্র ৬০,০০০ থেকে ৮০,০০০ প্রাইমারি ফলিকল অবশিষ্ট থাকে। আর এই অ্যাকাউন্ট থেকে টাকা বা ডিম্বাণু তোলার পারমিশন মেলে শুধু বয়ঃসন্ধির পর থেকে, প্রতি মাসে একটা করে। একদম ঠিক। এই সংরক্ষিত ডিম্বাণুগুলো যেখানে থাকে সেই অ্যানাটমিটাও একটু বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, দুটি ওভেরি থাকে যেগুলোর প্রতিটির সাইজ মাত্র ২ থেকে ৪ সেন্টিমিটার। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ওভারি বা ডিম্বাশয়ের সাথে ফ্যালোপিয়ান টিউবের তো কোনো সরাসরি পাইপলাইনের কানেকশন নেই। তাহলে ডিম্বাণুটা ওভারি থেকে বেরিয়ে টিউবের ভেতরে ঢোকে কিভাবে? এখানে ফ্যালোপিয়ান টিউবের মাথার দিকের গঠনটা জাদুর মতো কাজ করে। ওভারির ঠিক পাশেই টিউবের ফানেলের মতো একটা অংশ থাকে যাকে ইনফান্ডিবিউলাম বলে। আচ্ছা। এর প্রান্তে আঙুলের মতো কিছু অভিক্ষেপ বা ফিমব্রি থাকে। যখনই ওভারি থেকে ডিম্বাণু রিলিজ হয়, এই ফিমব্রিগুলো একটা জালের মতো কাজ করে, ডিম্বাণুটাকে লুফে নেয়। ও, ক্যাচ ধরে তারপর টিউবের চওড়া অংশ অ্যাম্পিউলার দিকে ঠেলে দেয়। ঠিক তাই। এরপর তো ডিম্বাণুটা ইসথমাস হয়ে ইউটেরাস বা জরায়ুতে এসে পৌঁছায়। জরায়ুকে তো দেখতে অনেকটা উল্টানো নাশপাতির মতো লাগে। এর দেয়ালের ৩টে স্তরের গঠন কিন্তু নিট পরীক্ষার জন্য খুব জরুরি। হ্যাঁ, বাইরের স্তর পেরিমেট্রিয়াম, মাঝখানের পুরু পেশিবহুল স্তর মায়োমেট্রিয়াম এবং ভেতরের স্তর এন্ডোমেট্রিয়াম। আমি এখানে একটু কেনর দিকে ফোকাস করতে চাই। মায়োমেট্রিয়ামের পেশিগুলো কেন এত পুরু হয়? কারণ প্রসব বা বাচ্চা জন্ম দেওয়ার সময় জরায়ুকে এমন এক প্রচণ্ড শক্তিশালী সংকোচন তৈরি করতে হয় যা সাধারণ পেশি দিয়ে সম্ভব নয়। মানে এটা কি আমাদের কন্ট্রোলে থাকে না? না, মায়োমেট্রিয়ামে থাকে স্মুথ মাসল বা মসৃণ পেশি। এই পেশিগুলোই লেবার পেইনের সময় ওই অকল্পনীয় ফোর্স তৈরি করে। আর ভেতরের এন্ডোমেট্রিয়াম স্তরটার কি কাজ? ওটা হলো মূলত গ্রন্থিময় বা গ্ল্যান্ডুলার একটা নরম বিছানা। প্রতি মাসে মাসিক চক্রের সময় এই স্তরেই প্রচুর রক্তনালী তৈরি হয়। আর নারী প্রজননতন্ত্রের আরেকটা অংশ হল ম্যামারি গ্ল্যান্ডস। হ্যাঁ, স্তন্যপায়ী গ্রন্থি। প্রতিটি গ্ল্যান্ডের ভেতরে ১৫ থেকে ২০টি ম্যামারি লোব থাকে। আর এর ভেতরে অ্যালভিওলি নামের আঙ্গুরের থোকার মতো কোষ থাকে যা দুধ তৈরি করে, সঞ্চয় করে। ঠিক। এবার ফিমেল অ্যানাটমি থেকে যদি আমরা আবার কোষে ফিরে যাই, মানে সেই জেনেসিস প্রক্রিয়ায়, সেখানে একটা বড় চমক আছে। কোন চমকটা? মিওসিস বিভাজনের ফলে প্রাইমারি উসাইট যখন সেকেন্ডারি উসাইট তৈরি করে, তখন সেই বিভাজনটা সমান হয় না। এই বিষয়টা আমাকেও খুব ভাবায়। স্পার্মের ক্ষেত্রে তো দেখলাম একটা কোষ সমান ৪টা স্পার্ম তৈরি করছে। হ্যাঁ, কিন্তু এখানে একটি অনেক বড় সেকেন্ডারি উসাইট তৈরি হয়, আর তার সাথে অত্যন্ত ক্ষুদ্র একটা পোলার বডি তৈরি হয়। ডিম্বাণুর ক্ষেত্রে বিভাজনটা এমন অসম কেন? ছোট পোলার বডিটা কেনই বা নষ্ট করে ফেলতে হয়? এর পেছনের মূল লজিকটা হলো টিকে থাকার রসদ জমা করা। মানে পুষ্টির কথা বলছেন? হ্যাঁ, স্পার্মের কাজ হলো শুধু নিজের ভেতরের ডিএনএটাকে ডিম্বাণু পর্যন্ত পৌঁছে দেওয়া। কিন্তু ফার্টিলাইজেশনের পর নতুন জাইগোটের পুষ্টির দায়িত্ব থাকে ডিম্বাণুর ওপর। ও আচ্ছা। তাই বিভাজনের সময় ডিম্বাণু চায় পুরো সাইটোপ্লাজমটা নিজের কাছে ধরে রাখতে। একদম। সে অন্য কোনো কোষকে সাইটোপ্লাজমের ভাগ দিতে চায় না। পোলার বডি তৈরি হয় শুধু অতিরিক্ত ক্রোমোজোমগুলোকে বের করে দেওয়ার জন্য। প্রকৃতির কি দারুণ হিসাব! তো এই সেকেন্ডারি উসাইটটা যখন গ্রাফিয়ান ফলিকল নামের একটা খোলেশের ভেতরে ম্যাচিওর হয়, তখন তার চারপাশে সে জোনা পেলুসিডা নামের একটা দেয়াল তৈরি করে। হ্যাঁ, মজবুত একটা দেয়াল। এরপর সেই গ্রাফিয়ান ফলিকল ফেটে ডিম্বাণু বেরিয়ে আসে। এই বেরিয়ে আসার প্রক্রিয়াটিকেই তো আমরা ওভিউলেশন বলি। ঠিক। আর এই ওভিউলেশনের পরেই আমাদের রিলে রেসের সবচেয়ে নাটকীয় অধ্যায়টি শুরু হয়। আচ্ছা, ওভিউলেশনের পর ওই ফেটে যাওয়া গ্রাফিয়ান ফলিকলটার কি হয়? ওটা কি নষ্ট হয়ে যায়? না, হারিয়ে যায় না। ওটা রূপান্তরিত হয়ে হলুদ রঙের একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে পরিণত হয়, যার নাম কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম। তার মানেই তো প্রচুর প্রোজেস্টেরন হরমোন রিলিজ হওয়া শুরু করবে। একদম। প্রোজেস্টেরনকে তো প্রেগন্যান্সি মেনটেনিং হরমোন বলা হয়। কিন্তু এই হরমোনটা আসলে কি নির্দেশ দেয়?
প্রোজেস্টেরন ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে নির্দেশ দেয় যে ডিম্বাণু রিলিজ হয়েছে, তুমি নিজেকে পুরু ও নরম বিছানার মতো তৈরি করো। যাতে একটা নিষিক্ত ডিম্বাণু এসে সেখানে বসতে পারে। কিন্তু যদি নিষেক বা ফার্টিলাইজেশন না হয়, তখন এই কর্পাস লুটিয়াম ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, প্রোজেস্টেরনের লেভেল ধপ্পাস করে পড়ে যায়, আর তার ফলে এন্ডোমেট্রিয়ামের দেওয়াল ভেঙে যায় এবং ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন শুরু হয়। ঠিক তাই। এই মাসিক চক্র বয়ঃসন্ধিতে প্রথম শুরু হলে তাকে বলে মেনার্কি, আর 50 বছর বয়সের দিকে বন্ধ হয়ে গেলে তাকে বলে মেনোপজ। এখানে আমি একটা জায়গা একটু পুষ্পক করতে চাই। বলুন। ফার্টিলাইজেশনের জন্য তো পারফেক্ট টাইমিং খুব জরুরি, কিন্তু পুরুষ সঙ্গী যদি মিলিয়ন মিলিয়ন স্পার্ম রিলিজ করে, তারা কি ফ্যালোপিয়ান টিউবে আগে থেকে গিয়ে ডিম্বাণুর জন্য অপেক্ষা করতে পারে না? খুব লজিক্যাল একটা প্রশ্ন। কিন্তু স্পার্ম চাইলেও 1 সপ্তাহ ধরে অপেক্ষা করতে পারবে না। কেন পারবে না? এখানে দুটো বড় ফ্যাক্টর কাজ করে: ভায়াবিলিটি বা বেঁচে থাকার সময় এবং লোকেশন। রিলিজ হওয়ার পর ডিম্বাণু সাধারণত মাত্র 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। আর স্পার্ম কতক্ষণ বাঁচে? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে স্পার্ম 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। স্পার্ম অনেক আগে এলে ডিম্বাণু আসার আগেই মারা যাবে। আর ডিম্বাণু রিলিজ হওয়ার 48 ঘন্টা পর স্পার্ম মেলে ডিম্বাণু আর নিষেকযোগ্য থাকবে না। একদম। আর লোকেশনের শর্তটাও এনসিইআরটিতে পরিষ্কার বলা আছে। সেটা কি? ফার্টিলাইজেশন হওয়ার একমাত্র শর্ত হল স্পার্ম এবং ওভাম উভয়কেই একই সাথে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পিলারি রিজিয়নে এসে পৌঁছতে হবে। ও, তার মানে অন্য কোথাও নিষেক হবে না, শুধু অ্যাম্পিউলাতেই হতে হবে? হ্যাঁ। এই পারফেক্ট টাইমিংয়ে অ্যাম্পিউলাতে যখন তাদের দেখা হয়, তখন তো সত্যিকারের রাসায়নিক যুদ্ধ শুরু হয়। রাসায়নিক যুদ্ধ মানে ওই এনজাইমের কাজটা, তাই তো? হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন স্পার্ম ডিম্বাণুর ওই জোনা পেলুসিডা লেয়ার ভেদ করার চেষ্টা করে। স্পার্মের অ্যাক্রোজোম এনজাইম দিয়ে দেয়াল গলাতে শুরু করে। কিন্তু একটা স্পার্ম ভেতরে ঢোকার সাথে সাথেই তো বাকিরা বাতিল হয়ে যায়। এটাই আমার প্রশ্ন। ডিম্বাণু কিভাবে বোঝে যে আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না? এটা ফার্টিলাইজেশনের অন্যতম চমকপ্রদ একটা মেকানিজম। একে পলিস্পার্মি ব্লক করা বলে। ব্লকটা কিভাবে হয়? একটিমাত্র স্পার্ম জোনা পেলুসিডা ভেদ করে ডিম্বাণুর মেমব্রেন স্পর্শ করার সাথে সাথেই ডিম্বাণু তার বাইরের দেয়ালের কেমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণ বদলে ফেলে। ও, মানে দেয়ালটা তাৎক্ষণিকভাবে এমন শক্ত হয়ে যায় যে আর দ্বিতীয় কোনো শুক্রাণু ঢুকতে পারে না? একদম। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে একটি ডিম্বাণুকে কেবল একটি শুক্রাণুই নিষিক্ত করবে। এরপর স্পার্ম ও ডিম্বাণুর নিউক্লিয়াস মিলে তৈরি হয় জাইগোট, মানে রেসের সবচেয়ে কঠিন বাধা পার হয়ে গেল। হ্যাঁ, জাইগোট ধীরে ধীরে ইউটেরাসের দিকে এগোয় এবং ব্লাস্টোসিস্ট হিসেবে এন্ডোমেট্রিয়ামে গেঁথে যায়। একেই আমরা ইমপ্ল্যান্টেশন বলি, যা গর্ভাবস্থা বা প্রেগন্যান্সির শুরু। এই গর্ভাবস্থায় মাতৃদেহ আর ভ্রূণের মধ্যে আদান প্রদানের জন্য সম্পূর্ণ নতুন একটা অর্গান তৈরি হয়, প্লাসেন্টা বা অমরা। প্লাসেন্টাকে তো একটা লাইফ সাপোর্ট ব্রিজ বলা যায়, কিন্তু নিট পরীক্ষার জন্য প্লাসেন্টার তো আরেকটা পরিচয় আছে। হ্যাঁ, এটি একটি শক্তিশালী এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবেও কাজ করে। মানে হরমোন রিলিজ করে? একদম। প্লাসেন্টা থেকে এইচসিজি এবং এইচপিএল হরমোন রিলিজ হয়, আর শেষের দিকে ওভারি থেকে রিল্যাক্সিন রিলিজ হয়। তার মানে এই এইচসিজি, এইচপিএল এবং রিল্যাক্সিন, এই তিনটে হরমোন একজন নারীর শরীরে শুধুমাত্র গর্ভাবস্থাতেই তৈরি হয়? ঠিক তাই, অন্য কোনো সময় নয়। এটা সুপার ইম্পর্ট্যান্ট। প্রেগন্যান্সি টেস্ট কিটগুলো তো প্রস্রাবে এই এইচসিজি হরমোনটাই ডিটেক্ট করে। হ্যাঁ, একদম ঠিক। তো 9 মাসের এই দীর্ঘ যাত্রা শেষে যখন পারচুরিশন বা প্রসবের সময় আসে, তখন ডেলিভারির সিগন্যালটা আসলে কে দেয়? মজার বিষয় হল, প্রথম সিগন্যালটা মায়ের শরীর থেকে আসে না। তাহলে কোথা থেকে আসে? আসে সেই সম্পূর্ণ পরিণত ফিটাস এবং প্লাসেন্টা থেকে। তারা জরায়ুতে হালকা সংকোচনের সৃষ্টি করে, যাকে ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলা হয়। ও, এই রিফ্লেক্সটাই তো মূলত মায়ের পিটুইটারি গ্ল্যান্ডকে ট্রিগার করে অক্সিটোসিন হরমোন রিলিজ করতে, তাই না? হ্যাঁ, এবং এটা একটা পজিটিভ ফিডব্যাক লুপ। মানে অক্সিটোসিন এসে পেশিগুলোকে সংকুচিত করে, আর সংকোচন যত বাড়ে মস্তিষ্ক তত বেশি অক্সিটোসিন রিলিজ করে। একদম ঠিক। অনেক সময় যখন মায়ের শরীরে স্বাভাবিকভাবে অক্সিটোসিন রিলিজ হয় না, তখন ডাক্তাররা বাইরে থেকে কৃত্রিম অক্সিটোসিন পুশ করেন। বাহ, প্রতিটি স্তরেই অসাধারণ সব মেকানিজম। শিশু জন্মের পর তো ল্যাকটেশন বা স্তন্যদানের বিষয়টা আসে। হ্যাঁ, জন্মের প্রথম কয়েকদিন মায়ের যে ঘন হলুদাভ দুধ বেরোয় তাকে কোলোস্ট্রাম বলে।
এটা নবজাতকের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ সদ্যজাত শিশুর নিজের ইমিউন সিস্টেম তখনও ভালোভাবে তৈরি হয় না, আর কোলোস্ট্রামে প্রচুর অ্যান্টিবডি থাকে, বিশেষ করে আইজিএ অ্যান্টিবডি। মানে শিশুটি একেবারে রেডিমেড রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যায়। একদম। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো চ্যাপ্টারটার বিশাল একটা দৌড় আমরা শেষ করলাম। হ্যাঁ, যারা শুনছেন চলুন মস্তিষ্ককে একটু অ্যাক্টিভ করে নিই, একটা দ্রুত রিকল করা যাক। যেমন লেডিগ কোষ তৈরি করে টেস্টোস্টেরন, আর সার্টোলি কোষ দেয় স্পার্মের পুষ্টি। স্পার্ম এবং ওভামের দেখা হয় ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশে। পলিস্পার্মি আটকায় ডিম্বাণুর জোনা প্যালুসিডা লেয়ার। গর্ভাবস্থায় শুধুমাত্র তৈরি হওয়া হরমোনগুলো হল এইচসিজি, এইচপিএল এবং রিল্যাক্সেন। আর ডেলিভারি সিগন্যাল হল অক্সিটোসিন, এবং প্রথম প্রতিরোধ ক্ষমতা দেয় কোলোস্ট্রামের আইজিএ অ্যান্টিবডি। দারুণ। আজ বিদায় নেওয়ার আগে একটা খুব সেন্সিটিভ কিন্তু জরুরি সামাজিক প্রেক্ষাপটের কথা বলতে চাই। বলুন। আমাদের সমাজে আজও কন্যা সন্তান জন্ম দেওয়ার দায়ে মায়েদের দোষারোপ করা হয়। কিন্তু বিজ্ঞান আমাদের কি বলছে? বিজ্ঞান অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে এই ধারণাটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক। আমরা জেনেছি নারীর ডিম্বাণুতে সবসময় কেবল এক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষের শুক্রাণু দুই ধরনের হতে পারে, এক্স অথবা ওয়াই। ঠিক, পুরুষের এক্স শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে কন্যা সন্তান হবে, আর ওয়াই শুক্রাণু নিষিক্ত করলে পুত্র সন্তান হবে। অর্থাৎ ভ্রূণের লিঙ্গ কি হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে পুরুষের শুক্রাণুর ওপর, মায়ের ডিম্বাণুর ওপর কোনোভাবেই নয়। একদম। এই বৈজ্ঞানিক তথ্য শুধু পরীক্ষাতেই আপনাকে পাশ করাবে না, বরং সমাজের পুরনো কুসংস্কারকেও ভেঙে দিতে সাহায্য করবে। ঠিক বলেছেন। শ্রোতাদের বলবো, এই কনসেপ্টগুলো মগজে গেঁথে নেওয়ার জন্য বইয়ের সাথে মিলিয়ে এই গভীর আলোচনাটি বারবার রিভিশন দিতে। এতে করে পরীক্ষার হলে কনফিউশনে পড়ার কোনো সুযোগই থাকবে না। সবার জন্য শুভকামনা রইল। আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো গভীর আলোচনায়।